বন্ধুরা, সোমালিয়ান পাইরেটদের নাম তো আপনারা কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছেন। এরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জলদস্যুদের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। কিন্তু এরা আসলে কতটা নির্মম আর বিপজ্জনক, আজ এটা জানলে আপনার সত্যিই মাথা ঘুরে যাবে। আর আপনার কি মনে হয়, যদি ভুলবশত আপনাদের মধ্যে কেউ একবার তাদের হাতে পড়ে যায়, তাহলে তারা কেমন আপ্যায়ন করবে? চলুন জেনে নিই আজকের এই অ্যাকশন থ্রিলার মুভি 22 মিনিটসের গল্প। গল্পের শুরু হয় ইয়ামাল নামের একটি রাশিয়ান কার্গো জাহাজ দিয়ে, যা একটি তেলবাহী ট্যাঙ্কার। এই জাহাজটি রাশিয়া থেকে সিঙ্গাপুরে প্রায় 2 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল সরবরাহ করতে যাচ্ছিল। কিন্তু জাহাজের ক্যাপ্টেন আর ক্রু মেম্বাররা একদমই বুঝতে পারেনি যে তাদের কার্গো শিপের ওপর সোমালিয়ান পাইরেটদের কুনজর পড়েছে। হঠাৎ আমরা দেখি প্রায় 100 জন সোমালিয়ান জলদস্যুর একটু দল চারদিক থেকে জাহাজটিকে ঘিরে ফেলে এবং দড়ির সাহায্যে ওপরে উঠতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন বিষয়টা আজ করতে পেরে সঙ্গে সঙ্গে সব ক্রুদের সতর্ক করে সিকিউরিটি রুমে যেতে বলেন। কিন্তু এর মধ্যেই জলদস্যুরা জাহাজে উঠে পড়ে। ক্যাপ্টেন জাহাজের সব আলো বন্ধ করে দেন এবং নিজেও সিকিউরিটি রুমে গিয়ে দরজা ভেতর থেকে লক করে দেন। এর কিছু দূর সামনে আমরা আরেকটি রাশিয়ান মিলিটারি ডেস্ট্রয়ার শিপ দেখি, মার্শাল সাপোশনিকভ, যারা চীন সীমান্তে একটি রেস্কিউ অপারেশন শেষ করে দেশে ফিরছিল। এই জাহাজে ছিল রাশিয়ার টপ মারিন নেভাল ইনফ্যান্ট্রি ফোর্স। ঠিক তখনই তারা খবর পায় যে কিছু কিলোমিটার সামনে রাশিয়ার একটি 2 মিলিয়ন ব্যারেলের ক্রুড অয়েল বহনকারী জাহাজ জলদস্যুরা হাইজ্যাক করেছে। তাদের বলা হয়, তোমাদের এখনই সেখানে যেতে হবে, কিন্তু গিয়ে গুলি চালিয়ে সব উড়িয়ে দেবে না, মিশনটা গোপনে শেষ করতে হবে। কারণ যদি ওই বিশাল তেলের জাহাজে সামান্য আগুনও লাগে, তাহলে সেটা নিউক্লিয়ার বোমার থেকেও ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। তখন শরীর তো দূরের কথা, জাহাজের অংশও খুঁজে পাওয়া যাবে না। একথা শুনেই স্পেশাল ফোর্সের 10 জনের একটি দল মিশনে বেরিয়ে পড়ে। মেরিনরা ভাবে এটা সাধারণ কিছু ডাকাত হবে যারা ভুল করে উঠে পড়েছে, তাই তারা নির্ভয়ে জাহাজের দিকে এগোতে থাকে। কিন্তু কাছাকাছি পৌঁছতেই সব পাইরেট তাদের উপর গুলিবর্ষণ শুরু করে, ফলে প্রাণ বাঁচাতে তাদের বোট ঘুরিয়ে নিতে হয়। কিন্তু এই সময় একজন সৈনিক গুলিবিদ্ধ হয়ে পানিতে পড়ে যায়। অনেক চেষ্টা করেও তারা তাকে খুঁজে পায় না, তাই বাধ্য হয়ে তাকে ফেলে রেখেই তারা চলে যায়। এরপর দৃশ্য পাল্টায় রাশিয়ান বেস এম্বাসিতে। একজন অফিসার চিফকে জানায়, কিছু পাইরেট আমাদের রাশিয়া থেকে সিঙ্গাপুরগামী ক্রুড অয়েল শিপ হাইজ্যাক করেছে। ক্রুদের সঙ্গে কোনো যোগাযোগও হচ্ছে না, আর যখন আমরা স্পেশাল ফোর্স পাঠিয়েছিলাম তারা আমাদের ওপর গুলি চালিয়েছে। অনেক সৈনিক আহত হয়েছে এবং একজন সমুদ্রে নিখোঁজ। সব শুনে চিফ বলেন, আর একটা রেস্কিউ টিম পাঠাও, তাকে খুঁজে বের করো। অন্যদিকে আমরা দেখি সেই কমান্ডো যে আগের রাতে পানিতে পড়ে গিয়েছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, গুলিবিদ্ধ হওয়া আর ঠান্ডা সমুদ্রে ডুবে থাকার পরেও সে এখনও বেঁচে আছে। ঠিক তখন কিছু জেলে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে, কিন্তু আসলে তারা ছিল সোমালিয়ান পাইরেটদেরই লোক, যারা মাছ ধরতে বেরিয়েছিল। তারা তাকে সরাসরি ইয়ামাল জাহাজে নিয়ে যায়। সেখানে নায়ক দেখা করে পাইরেটদের নেতা ডোডার সঙ্গে। ডোডা গর্ব করে বলে, আমি এই সমুদ্রের রাজা, আমার অনুমতি ছাড়া এখানে একটা ঢেউও নড়ে না। তুই পালানোর চেষ্টা করলে বা বেশি চালাকি করলে আমার ক্ষুধার্থ নেকড়েরা তোকে কাঁচা চিবিয়ে খাবে। তুই এখানেই থাকবি যতক্ষণ না আমাদের $3 মিলিয়ন দাবি পূরণ হয়। নায়ক জবাব দেয়, তোর মতো 2 পয়সার ডাকাত যতক্ষণ আমি আছি তুই কিছুই পাবি না। ডোডা রেগে গিয়ে বলে, আর একবার বললে তোর চোখ উড়িয়ে দেব। নায়ক পরিস্থিতি সামলে ক্ষমা চেয়ে নেয়। এরপর আমরা দেখি একটি মিলিটারি হেলিকপ্টার তাকে খুঁজতে আসে, কিন্তু চারদিকে খুঁজেও তার কোনো চিহ্ন পাওয়া যায় না, তাই হেলিকপ্টার ফিরে যায়। শেষে ডোডা নায়ককে বলে, ভেতরে থাকা ক্রু মেম্বারদের সঙ্গে কথা বলে তাদের বাইরে ডাকতে। ভেতরে থাকা ক্যাপ্টেন তাদের কথা শুনে বলে, চিন্তা করো না, আমরা তোমাদের কথা শুনেছি, আমরা একদমই বাইরে আসব না, আর সম্ভব হলে তোমরাও সেখান থেকে পালিয়ে যাও, না হলে এই পাগল তোমাদেরও ছাড়বে না। এদিকে ডোডা দেখে যে তারা বাইরে আসছে না, তাই সে নিজেই গিয়ে সরাসরি হেডকোয়ার্টারে ফোন করে বলে, যদি তোমরা এই জাহাজ আর ক্রু মেম্বারদের নিরাপদে ফেরত চাও, তাহলে আমার অ্যাকাউন্টে যত তাড়াতাড়ি সম্ভব $20 মিলিয়ন ট্রান্সফার করো, না হলে জাহাজ আর ক্রুদের ভুলে যাও। বেসে থাকা সেক্রেটারি বলে, $20 মিলিয়ন লাগবে? জানো 20 মিলিয়নে কতগুলো শূন্য থাকে? ডোডা রেগে বলে, আমার কাছে তর্ক করার সময় নেই, 24 ঘন্টা সময় দিলাম, না হলে জাহাজ আর ক্রুদের ভুলে যাও। অন্যদিকে আমরা দেখি রেড ড্র্যাগন ফোর্সের ক্যাপ্টেন সাজিদ আক্রমণের আগে ইয়ামাল জাহাজে ঢোকার সব সম্ভাবনা যাচাই করছে। ক্যাপ্টেন দেখে উপরে 2টো মেশিন গান পাহারা দিচ্ছে আর বাকিরা চারদিকে ছড়িয়ে আছে। ঠিক তখন পিছন থেকে এক সৈনিক বলে, স্যার,
আর কত স্ট্রাকচার দেখবেন? আজ রাতেই অপারেশন এক্সিকিউট করে দিই। ক্যাপ্টেন বলে, তুমি বুঝছো না ভাই, ওখানে 20 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল আছে। সামান্য ভুল হলেই এত বড় বিস্ফোরণ হবে যে কিছু সময় মনে হবে না আমরা সমুদ্রে আছি। এটা এত সহজ নয়, তাই আক্রমণের আগে সব সেফটি আর এন্ট্রি পয়েন্ট মূল্যায়ন করা জরুরি। অন্যদিকে ডোডাও মিলিটারি জাহাজের দিকে নজর রেখে বসে থাকে, কারণ গত একদিন ধরে সেই জাহাজ তাদের সঙ্গে সঙ্গে চলছে। তাই সে রুশ মিলিটারি বাহিনীকে সতর্ক করার জন্য সেই রুশ হিরোকে এখানে আনতে বলে। তার লোকেরা হিরোর সঙ্গে আরেকজন ক্রু মেম্বারকে ধরে নিয়ে আসে। ডোডা বলে, তোমাদের মিলিটারি শেপ গত একদিন ধরে আমাদের সঙ্গে চলছে, আমাদের হালকা করে নিচ্ছ নাকি? হিরো বলে, না, তোমার জন্য বরযাত্রী নিয়ে আসছি। এ কথা শুনে ডোডার লোকেরা তাকে মারতে যায়, কিন্তু ডোডা বলে, শান্ত, এখানে গুলি চালালে আমরাও উড়ে যাব, ভুলে গেছ? তারপর ডোডা ছোট একটা ধারালো যন্ত্র দিয়ে সেই ক্রু মেম্বারকে ভয়ঙ্করভাবে আঘাত করে বলে, তোমাকে মারতে বন্দুক লাগবে না, আমার এই ছোট যন্ত্রই যথেষ্ট। অন্য জাহাজ থেকে এই দৃশ্য দেখে ক্যাপ্টেন আর সৈনিকরা ভয় পেয়ে যায়। ডোডা আবার হিরোকে ধরে ক্রুদের কাছে নিয়ে যায় এবং তাদের বের হতে হুমকি দেয়। কিন্তু হিরো স্পষ্টভাবে বলে, দরজা একদম খুলবে না, এরা একজন ক্রু মেম্বারকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। পিছন থেকে ডোডা তাদের কথা শুনে ফেলে। যদিও সে রুশ ভাষা বোঝে না, কিন্তু হিরোর ভঙ্গি দেখে বুঝে যায় কিছু গোলমাল আছে। সে রেগে বলে, আমাকে বোকা বানাচ্ছিস নাকি? 24 ঘন্টা দিলাম, যেভাবেই হোক ওদের বাইরে বের কর। অন্যদিকে আমরা রুশ হেডকোয়ার্টারে অ্যাডমিরাল, লেফটেন্যান্ট আর বেসের সব সদস্যকে দেখি, যারা ড্রোনের সাহায্যে জাহাজের প্রতিটি কার্যকলাপ নজরে রাখছে। লেফটেন্যান্ট রিপোর্ট দেয়, এরা মোটামুটি 40-50 জনের মতো। এদের নেতা ডোডা নামের একজন ব্যক্তি, যার ইতিহাস জলদস্যুদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলে ধরা হয়। জাহাজ মালিকের সেক্রেটারি বলে, আমাদের এত টাকা দেওয়া উচিত নয়, জলদস্যুরা এমনই হয়, মানুষ ধরে টাকা দাবি করে, না পেলে পালিয়ে যায়। লেফটেন্যান্ট বলে, আজ পর্যন্ত ডোডার টাকা না নিয়ে কোনো ডাকাতি থেকে ফেরেনি। সে হয় টাকা নেবে, না হলে জাহাজ উড়িয়ে চলে যাবে। সব শুনেও জাহাজের মালিক টাকা দিতে রাজি হয় না। এটা দেখে অ্যাডমিরাল রেগে বলে, তোমার জাহাজ আর তেলের পাশাপাশি সেখানে 20 জন ক্রু আটকে আছে, আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তখন অ্যাডমিরাল সরাসরি জাহাজে থাকা ক্যাপ্টেন সাজিদকে ফোন করে বলে, আমি জানি না তুমি এটা কিভাবে করবে, কিন্তু আমাকে সেই জাহাজ আর সব ক্রু জীবিত চাই। ক্যাপ্টেন সাজিদ উত্তর দেয়, আমরা প্রস্তুত স্যার, আপনার আদেশের অপেক্ষায় ছিলাম। অন্যদিকে আমরা পাইরেটদের দেখি, যারা কি করছে বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর তাদের খাবার খেতে দেখা যায়। হিরো একজন পাইরেটের পাশে গিয়ে বসে এবং পরিচিত হওয়ার চেষ্টা করে। হিরো যখন তার নাম জিজ্ঞেস করে, তখন সেই পাইরেট বন্দুক বের করতে থাকে। হিরো ভয় পেয়ে ভাবে, কি অদ্ভুত লোক, নাম জিজ্ঞেস করতেই বন্দুক বের করছে। পাইরেট বলে, আরে ভাই, ভয় পেও না, আমার নাম AK-47, কেমন লাগলো? আমার নাম খুবই রেয়ার আর ইউনিক। হিরো বলে, ভাই, খুবই ভয়ঙ্কর নাম, দারুণ। অন্যদিকে আমরা আরেকটা জেলের নৌকা দেখি। সেই দিকে জাহাজের ক্যাপ্টেন সরাসরি সাজিদকে সব খবর জানিয়ে দেয় এবং সেই বোটকে ধরার জন্য ফোর্স পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সৈন্যরা অনেক গাজার পাতা খুঁজে পায়, যেগুলো তারা সমুদ্রে ফেলে দেয়। আর এদিকে শত্রুও জাহাজকে সব কিছু দেখছিল। ঠিক তখনই ডোডা আবার সৈন্যদের সতর্ক করার জন্য হিরোর গলায় অস্ত্র ঠেকিয়ে দেয়, যাতে তারা বুঝতে পারে আমাদের হালকাভাবে নেওয়া যাবে না এবং সমুদ্রে ফেলে দেওয়া প্যাকেটগুলো দ্রুত তুলে আবার বোটে রাখতে হবে। বাধ্য হয়ে সৈন্যরা সব প্যাকেট আবার বোটে তুলে দেয়। তখন ক্যাপ্টেন বুঝতে পারে হিরোর মাথায় নিশ্চয়ই কিছু চলছে। হিরোও বুঝে যায় যে সবার নজর তার দিকেই, তাই এখান থেকে পালানোর জন্য এর চেয়ে বড় সুযোগ আর হবে না। সে সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত 2 জন জলদস্যু তাকে দেখে ফেলে এবং তার পেছনে ছুটে যায়। অন্যদিকে ক্যাপ্টেন ডোডার মনোযোগ ঘুরিয়ে তাকে চ্যালেঞ্জ করে। ডোডা জিজ্ঞেস করে, আমার $2 মিলিয়ন কোথায়, এনেছিস কিনা? ক্যাপ্টেন বলে, আগে ক্রু মেম্বারদের ছেড়ে দে। এদিকে হিরো দৌড়াতে দৌড়াতে জাহাজের প্রান্তে পৌঁছে যায়। আর কোনো পথ না দেখে সে পেট্রোল ডেক থেকে স্লাইড করে নিচে নামতে থাকে এবং কানের সাহায্যে বোটে ল্যান্ড করতে যাচ্ছিল। ঠিক তখনই ডোডার লোকেরা সেখানে একটা ছোট মিসাইল ছুড়ে দেয়। এর ফলে সৈন্যদের সেখান থেকে সরে যেতে হয় এবং হিরো ঝুলে পড়ে। তবুও সে হাল ছাড়ে না, সে আবার উঠে পালাতে শুরু করে। কিন্তু এবার ডেক থেকে লাফ দেওয়ার আগেই তাকে ধরে ফেলা হয়
এবং সবাই মিলে তার ওপর প্রাণঘাতী হামলা চালায়। তখন ডোডা বলে, কিরে হিরো, কোথায় যাচ্ছিলি? তুই চলে গেলে আমাদের $20 মিলিয়ন কিভাবে আসবে? বলতো তোর সাথে কি করা উচিত? চল, তোকে আর একটা সুযোগ দিচ্ছি। পরের বার পালানোর আগে 2000 বার ভাববে। কিন্তু হিরো কি মানবে? সেই রাতেই সে সব জলদস্যুকে ফাঁকি দিয়ে দড়ির সাহায্যে ঝুলতে ঝুলতে ফ্লেয়ার দিয়ে তার অন্য জাহাজে থাকা সঙ্গীদের সংকেত দেয়। তার সঙ্গীরাও আলো অন অফ করে ইশারায় কথা বলে। ক্যাপ্টেন তাকে জানায়, কাল সকালেই আমরা আক্রমণ করব, তুমি ওদের মনোযোগ অন্যদিকে সরিয়ে রেখো। হিরো ইশারায় বলে, ঠিক আছে। পরদিন সকালে ডোডা আবার হিরোকে ক্রু মেম্বারদের কাছে নিয়ে যায় এবং তাদের বাইরে আসতে বলে। কিন্তু এবার ডোডা সরাসরি গ্রেনেড বের করে হুমকি দেয়, যদি এবারও বাইরে না আসো, দরজাটা উড়িয়ে দেব। ভেতরে একজন ক্রু মেম্বার ভয়ে দরজা খুলতে যায়। ক্যাপ্টেন তাকে থামিয়ে বলে, ওরা শুধু ভয় দেখাচ্ছে, আমরা বাইরে গেলে এমনিতেই মারা যাব। কিন্তু সেই ক্রু মেম্বার ক্যাপ্টেনের ওপর হাত তোলে এবং সেখানে ঝগড়া শুরু হয়ে যায়। কেউ বের হতে চায়, কেউ থাকতে চায়। হিরো বলে, ভাই শান্ত হও, দরজা ওড়ালে পুরো জাহাজ উড়ে যাবে, চল উপরে গিয়ে মাল খাই। কিন্তু কিছুক্ষণ পর সবাই বুঝে যায়, পিন বের করার পর বোমা ফাটতে এত সময় লাগে না। ডোরাও বুঝে যায় এদের বাইরে বের করা সহজ নয়, তাকে অন্য পথ খুঁজতে হবে। অন্যদিকে আমরা দেখি রেড ড্রাগন ফোর্সের কমান্ডোরা সমুদ্রের ভেতর দিয়ে জাহাজে পৌঁছে গেছে। তারা দ্রুত ওপরে ওঠে এবং একে একে শত্রুদের মারতে শুরু করে। তবুও ক্যাপ্টেন রেগে গিয়ে বলে, নিজেদের জাহাজেই যদি এত সময় লাগে, শত্রুর জাহাজে পৌঁছানোর আগেই তোরা শেষ হয়ে যাবি। এক সৈন্য বলে, স্যার টেনশন করবেন না, আমাদের জাহাজের মডেল আলাদা, আর ওই তেলের জাহাজের স্ট্রাকচার অনেক ভালো। এই কথা শুনে ক্যাপ্টেন তাকে তির্যক চোখে তাকায়। অন্যদিকে হিরো শেফকে এক বোতল দিয়ে বলে, এটা খেলে তোর পুরুষত্ব 100 গুণ বেড়ে যাবে। কিছুক্ষণ পর পুরুষত্ব তো বাড়ে না, বরং লোকটা পাগল হয়ে নামাজের মাঝখানেই গান গাইতে শুরু করে। AK-47 তাকে থামাতে চায়, কিন্তু ডোডা পুরো রেগে যায়, কারণ নামাজের সময় এমন পাগলামি সে সহ্য করতে পারে না। লোকটা ডোডাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। ডোডা তাকে পানিতে ঝুলিয়ে দেওয়ার আদেশ দেয়, কিন্তু জলদস্যুরা জানত না এটাই তাদের সবচেয়ে বড় ভুল হবে, কারণ সমুদ্রে ভয়ঙ্কর হাঙর থাকে। কিছুক্ষণের মধ্যেই একটি হাঙর তাকে আক্রমণ করে এবং পানি লাল হয়ে যায়। ওপরে থাকা জলদস্যুরা তাকে টেনে তোলে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। লোকটি তার 2 পা হারায়, আর সে ছিল AK-47 ভাই। এতে AK-47 ডোডার উপর ভীষণ ক্ষিপ্ত হয় এবং মনে মনে ঠিক করে, এবার দেখ আমি কি করি। কারণ AK-47 তার ভাইকে খুব ভালোবাসত, আর ডোডা যদি এমন ছোট ব্যাপারে নিজের লোকদের মেরে ফেলে, তাহলে কি গ্যারান্টি যে সে আমাদেরও মারবে না। এই কারণে AK-47 হিরোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বলে, তুমি পালিয়ে নিজের জাহাজে চলে যাও, এখানে আমি সামলাবো। হিরো বলে, আমি যেতে পারবো না, কাল সকালেই আমাদের লোকের আক্রমণ করবে, আমাকে এখানেই থেকে ওদের মনোযোগ সরাতে হবে। AK-47 বলে, ঠিক আছে ভাই, মনোযোগ সরানোর দায়িত্ব আমার, আমি করে দেব। এবং সে হিরোর নিরাপত্তার জন্য তাকে একটি অস্ত্রও দেয়। অন্যদিকে রেড ড্রাগন ফোর্স মিশনের প্রস্তুতি নেয়। ক্যাপ্টেন বলে, এটা ছোট মিশন, আমরা আরও বড় মিশন করেছি, এটাকে ট্রেনিং মনে করো। বেস থেকে অ্যাডমিরাল অফিসিয়াল আক্রমণের আদেশ দেয়। সৈন্যরা মিশনের জন্য বেরিয়ে পড়ে। ডোডা ক্যাপ্টেনের রুমে খোঁজ করতে গিয়ে একটি ভয়ঙ্কর লোহার কাটার যন্ত্র পায়। সে আদেশ দেয় দরজা কাটার এবং বলে, দরজা খুললেই সবাইকে মেরে ফেলতে হবে। তার লোকেরা দরজা কাটতে শুরু করে। ভেতরে ক্যাপ্টেন সবাইকে সাহস দিয়ে বলে, ভয় পেও না, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। ডোডা হিরো আর AK-47কে দেখে বলে, অনেকক্ষণ ধরে দেখছি তোমরা কথা বলছো, কি প্ল্যান চলছে? হিরো বলে, কিছু না স্যার, ঘুম আসছিল না তাই কথা বলছিলাম। কিন্তু ডোডা নিশ্চিত হয়ে যায় এরা কিছু পরিকল্পনা করছে, তাই সে জামালকে হিরোকে মেরে ফেলার আদেশ দেয়। পরদিন সকালে জলদস্যুরা হিরোকে মারতে নিয়ে যাচ্ছিল। তখন হিরো জামালকে বলে, মরার আগে একটা সিগারেট খাবো, দিবি? জামাল বলে, সিগারেট নেই ভাই, আমরা সিগারেট খাই না, আর কি চাই বল। অন্যদিকে আমরা AK-47কে দেখি, সে রুমের পাইরেটদের বিশ্রাম নিতে পাঠিয়ে দেয় এবং সবার মনোযোগ ঘোরানোর জন্য সেখানে গান চালিয়ে দেয়। তারপর সে জানালা ভেঙে দ্রুত আকাশে একটি ফ্লেয়ার ছুড়ে দেয়, যাতে সৈন্যরা সংকেত পায় এবং যত দ্রুত সম্ভব জাহাজে উঠে পড়ে। এদিকে সৈন্যরাও আকাশে ফ্লেয়ার দেখে জাহাজে উঠতে শুরু করে। ঠিক সেই সময় হিরো জামাল ও তার সঙ্গীদের সামলে নিয়ে তাদের শেষ করে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে AK-47 সেখানে হিপ-হপ গান গাইতে শুরু করে, যাতে সব পাইরেটের মনোযোগ বিভ্রান্ত হয়। শুধু তাই নয় বন্ধুরা, সে জাহাজের ভেতর গুলিও চালাতে শুরু করে, এমনকি ডোডার বিরুদ্ধে আজেবাজে ভাষণ দিতেও শুরু করে। ডোডা তখন তার লোকদের বলে, দরজা কাটো আর সবাইকে শেষ করে দাও, আমি এই একটার বাচ্চাকে দেখে আসছি। হিরো ডোডার চলে যাওয়ার অপেক্ষায় ছিল। সুযোগ পেতেই সে দরজা কাটতে থাকা 2 পাইরেটকে শেষ করে দেয় এবং সব জিম্মিদের পালিয়ে যেতে বলে। ডোডাও ক্যাপ্টেন রুমে পৌঁছে বলে, ওই
সকালে সকালে নেশা করেছিস নাকি? দ্রুত এসব বন্ধ কর আর দরজা খুলে দে, না হলে তোকে তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। একে তখন গুলি চালিয়ে বলে, কে ওপরে যাবে সেটা এখনই বোঝা যাবে, স্পেশাল ফোর্স তোকে বাজাতে আসছে। কিন্তু এবার ডোডা খুব সিরিয়াস হয়ে যায় এবং একটি গ্রেনেড দরজায় লাগিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণের জন্য চারদিকে নীরবতা নেমে আসে। হিরো ক্রু মেম্বারদের বলে, এরা পুরো পাগল হয়ে গেছে, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে হবে, না হলে এরা পুরো জাহাজটাই উড়িয়ে দেবে। ডোডা ভেতরে ঢুকে একে বুঝিয়ে বলে, ভাই তুই পাগল হয়ে গেছিস নাকি? নিজের লোকদের কেন মারছিস? একে বলে, তুই কি সাধু? তুইও তো আমার ভাইকে মেরেছিস, সে কি তোর লোক ছিল না? এদিকে রেড ড্রাগন ফোর্স জাহাজে উঠে একে একে পাইরেটদের শেষ করতে শুরু করে। অন্যদিকে পাইরেট আর ক্রু মেম্বারদের মুখোমুখি অবস্থাও তৈরি হয়। গুলি চালানো সম্ভব ছিল না, তাই হাতে যা পায় তাই দিয়ে একে অপরের উপর হামলা শুরু করে। হিরো জাহাজের সিলিন্ডারের কাছে বোমা দেখতে পায়, যেটা পাইরেটরা আগের রাতে লাগিয়েছিল। সে সেটা খুলতে যায়, কিন্তু সেখানে পৌঁছতেই এক পাইরেট তাকে আক্রমণ করে। অন্যদিকে ক্যাপ্টেন সাজিদ আর ডোডার মধ্যে মুখোমুখি লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন তাকে আহত করে। ডোডা ডেজার্ট ইগল বের করে তাকে এক শটে মারতে যায়, কিন্তু ক্যাপ্টেন তার পিস্তল নষ্ট করে দেয় এবং ইমোট শট মেরে তাকে ডাউন করে দেয়। অন্যদিকে হিরো আর জামালের মধ্যেও তুমুল যুদ্ধ শুরু হয়। হিরো বোমা খুলতে যাচ্ছিল, কিন্তু জামাল তাকে পৌঁছতে দিচ্ছিল না। ডোডার রিমোটের বাটন চাপতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হিরো বোমার স্পার্ক প্লাগ খুলে দেয়, ফলে বোমা বিস্ফোরণ হয় না। পাইরেটরা ক্রু মেম্বারদের মারছিল, কিন্তু তখনই বাকি ড্র্যাগন ফোর্স এসে পৌঁছায়। এরপর পাইরেটরা বেশিক্ষণ টিকতে পারে না এবং সবাই মিলে তাদের শেষ করে দেয়। সব ক্রু মেম্বারকে নিরাপদে উদ্ধার করা হয়, যদিও কয়েকজন গুরুতর আহত ছিল। হিরোর চোখ পড়ে AK-47 উপর, যে শেষ নিঃশ্বাস গুনছে। হিরো সাহায্য ডাকতে যায়, কিন্তু একে বলে, থাক ভাই, আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি, এখন আমি সুখে মরতে পারি, কারণ মৃত্যুর আগে কিছু ভালো করেছি। এই বলে একে হিরোকে তার পুরনো মিউজিক ক্যাসেট দেয় এবং বলে, আমার স্মৃতিতে এটা রাখিস ভাই। এই কথার পরই একে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হিরো খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এই ভাই ছাড়া মিশন সম্পূর্ণ করা অসম্ভব ছিল। ক্যাপ্টেন ও ড্র্যাগন ফোর্স শহীদদের জন্য নীরবতা পালন করে। হিরো একের পাশে গিয়ে বাবার দেওয়া ঘড়ি তার হাতে পরিয়ে সম্মান জানায়। তখন পরিষ্কার হয়, মানুষ খারাপ নয়, পরিস্থিতি আর বাধ্যবাধকতাই তাকে খারাপ বানায়। এরপর ক্যাপ্টেন ওপর থেকে অর্ডার পায় কিছু পাইরেটকে জীবিত ছেড়ে দিতে হবে। হিরো বলে, স্যার, এদের বাঁচিয়ে কেন ছাড়ছেন? এরা আমাদের লোকদের মেরেছে, আজ ছাড়লে কাল আবার ডাকাতি করবে। ক্যাপ্টেন বলে, উপরের অর্ডার, আমরা কিছু করতে পারি না। কিন্তু হিরোর মনে প্রতিশোধ ছিল শহীদদের জন্য। সে ক্যাপ্টেন রুমে গিয়ে গ্রেনেড সেট করে দেয়, এমনভাবে যে পানি জারের ঢাকনা খুললেই ট্রিগার হবে। পাইরেটদের বোটে ছেড়ে দেওয়া হয়। ডোডা পানি খেতে জার খুলতেই গ্রেনেড বিস্ফোরিত হয়। পর মুহূর্তেই বড় বিস্ফোরণে সব পাইরেট বোটসহ শেষ হয়ে যায়। এভাবেই রেড ড্রাগন ফোর্স মিশন সম্পূর্ণ করে দেশে ফিরে আসে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।